আলাইকুম। এসএসসি 2021 শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দদেরকে আহমেদ বার্নি একাডেমি অনলাইন লাইভ ক্লাসে আমি ইসরাত জাহান স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আমার প্রিয় মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য একটি ক্লাস নিয়ে। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি। তো শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার পূর্বেই আমরা আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার এবং আমাদের যে চারজন শিফট ইনচার্জ স্যার আছেন তাদেরকে এবং আমাদের এই অনলাইন ক্লাসের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। তো চলো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করব অর্থনীতি বিষয়ের ওপর এবং এই ক্লাসটি থেকে তোমাদেরকে আমি যা শিখাতে পারবো বা তোমাদেরকে আমি যা জানাতে পারবো তা হচ্ছে উপযোগের একটা ধারণা দিতে পারবো। মোট উপযোগ বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে জানতে পারবো। এর সাথে সাথে আমাদের প্রান্তিক উপযোগ বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দেব। এরপর আমরা সেখান থেকে একটা সূচি তৈরি করা শিখব এবং আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের যে বিধিটি আছে সেই বিধিটি আসলে কি সে সম্পর্কে আমরা জানব। এছাড়াও আমরা এই বিধিটির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে জেনে নিই উপযোগ বা ইউটিলিটি বলতে আমরা আসলে কি বুঝি। আমি তোমাদেরকে এই উপযোগ বা ইউটিলিটির ধারণাটি ব্যাখ্যা করার আগে আমি তোমাদের একটি ছোট্ট উদাহরণ দিতে চাই, যাতে সংজ্ঞাগুলো তোমাদেরকে একদম বইয়ের ভাষায় মুখস্থ করার প্রয়োজন না হয়। তোমরা যাতে কনসেপ্টগুলো মাথায় রেখে নিজেরাই সঠিকভাবে সংজ্ঞাগুলো লিখতে পারো, আমি সেই জন্য তোমাদেরকে আগে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আসো আমরা একটু দেখি। ধরো তুমি এখন ক্ষুধার্ত, এখন সেই ক্ষুধা নিবারণের জন্য তুমি একটি কেক ক্রয় করলে। এই কেক ক্রয় করার পর তুমি যখন কেকটি ভোগ করবে বা কেকটি যখন খাবে তখন তোমার কি হলো বলো তো? তোমার ক্ষুধা নিবারণ হলো। আচ্ছা, আর এখন তোমরা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছো বা যারা এখন দেখতে পাচ্ছ না, যারা রেকর্ডেড ক্লাসটি দেখবে, তারা এই রেকর্ডেড ক্লাসটি কিভাবে দেখবে? অবশ্যই তোমার বাসায় ইন্টারনেটের সংযোগ থাকা লাগবে। আর সেই ইন্টারনেটের সংযোগ থাকার জন্য আমাদের বাসায় হয় ওয়াইফাই অথবা আমরা মোবাইলে এমবি কিনে তারপরে আমরা কি করি, আমাদের এই লাইভ ক্লাসটি দেখবো বা রেকর্ডেড ক্লাসটি আমরা পরবর্তীতে দেখে নিব। তাহলে এই যে লাইভ ক্লাসটি আমরা দেখব, এর মাধ্যমে আমাদের কি হবে? আমাদের যে পড়ালেখার যে সমস্যাগুলো তোমাদের আছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে, অর্থাৎ পড়াশোনার সমস্যা সমাধান। প্রথম যে উদাহরণটি দিচ্ছি, কেক, এটি হচ্ছে একটি দ্রব্য যার মাধ্যমে তোমার ক্ষুধা নিবারণ তুমি করতে পেরেছো। আর দ্বিতীয় যে উদাহরণটি দিচ্ছি, এটি হচ্ছে একটি সেবা যার মাধ্যমে তুমি তোমার পড়াশোনার সমস্যার সমাধান করতে পারছো। তাহলে আমরা বলতে পারি যে কোনো দ্রব্য, এই যে আমরা এখানে প্রথমে দেখলাম যে কোনো দ্রব্য অথবা সেবার মাধ্যমে তোমরা এই দ্রব্য এবং সেবার মাধ্যমে তোমাদের অভাব পূরণ করতে পারছো, তাই না? এই যে ক্ষুধা নিবারণের মাধ্যমে তোমার অভাব পূরণ হয়েছে বা পড়াশোনার সমস্যার সমাধানের মাধ্যমে তোমার অভাব পূরণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি কোনো দ্রব্য অথবা সেবার মাধ্যমে কোন ভোক্তার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়।
আছে যা দ্বারা একজন ভোক্তা তার অভাব পূরণ করতে পারে তাকে উপযোগ বলা হয়। আমি তোমাদেরকে আরো একটি সংজ্ঞা দিয়ে দিলাম যে কোনো দ্রব্যের যে গুণ বা ক্ষমতা আছে, অর্থাৎ কেকের ক্ষমতা আছে তোমার ক্ষুধা নিবারণ করার, অথবা এই যে লাইভ ক্লাসটি চলছে এর মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনার সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো সলভ করতে পারবে। তাহলে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের পড়াশোনার সমস্যাটি সমাধান হচ্ছে। লাইভ ক্লাস এবং কেকের গুণ বা ক্ষমতা আছে তোমাদের অভাব বা সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করার এবং তোমাদের অভাবটা পূরণ করার। তাহলে এই যে হচ্ছে তোমরা কেক ক্রয়ের মাধ্যমে বা লাইভ ক্লাসটি দেখার মাধ্যমে যে তোমরা যে অভাবটি পূরণ করতে পারছো, এই ধারণাটিকে আমরা বলবো হচ্ছে উপযোগ। আচ্ছা, উপযোগের আরো একটি সংজ্ঞা যদি আমি বলতে চাই যে বস্তুগত এবং অবস্তুগত বিভিন্ন ধরনের সামগ্রী যার মাধ্যমে অভাব পূরণ করার আসলে ক্ষমতা থাকে তাকেই হচ্ছে বলা হবে উপযোগ। আমি তোমাদেরকে উপযোগের কাকে বলে বা ধারণা এবং উপযোগের উদাহরণ দিয়েছি। তোমরা যখন হচ্ছে উপযোগের সংজ্ঞাটি পরীক্ষার খাতায় লিখবে তখন সুন্দর মতো উপযোগের সংজ্ঞাটি লিখবে এবং সাথে উদাহরণটি দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, উপযোগ সম্পর্কে আরো কিছু ধারণা আমি তোমাদেরকে দিচ্ছি। আসলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা উপযোগের ধারণাটি সম্পর্কে ব্যাখ্যা করেন তখনই আসলে তারা ব্যাখ্যা করেন যখন তারা ভোক্তার আচরণ নিয়ে বিশ্লেষণ করছিলেন, তখন তাদের এই উপযোগের ধারণাটি তারা দিয়েছিলেন। পরবর্তী সময়ে স্ট্যানলি জোন্স, লিওন ওয়ালরাস এবং কার্ল মেঞ্জার এই অর্থনীতিবিদেরা এই উপযোগের ধারণাটি ব্যাখ্যা করেন। তারপর 1890 সালে অধ্যাপক মার্শাল প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইয়ে হচ্ছে উপযোগের ধারণাটির একটি সুস্পষ্ট ধারণা দেন। আচ্ছা, তাহলে এবার আসো আমরা হচ্ছে উপযোগ সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই যে উপযোগ আসলে উপযোগটাকে বিশ্লেষণ করলে আমরা কি কি ধরনের গুণাগুণ বা বৈশিষ্ট্য আমরা পেতে পারি। আচ্ছা, উদাহরণ তোমাদেরকে অলরেডি আমি বলেছি, এরপরেও যদি হচ্ছে আরেকটু ডিটেইলস উদাহরণ তোমরা চাও তাহলে বলা যায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো যখন একজন ভোক্তা ভোগ করবে তা থেকে যে বিশেষ গুণ পাবে এবং এর মাধ্যমে একজন ভোক্তা তৃপ্তি অর্জন করবে, এই ধারণাটিকে আমরা বলবো হচ্ছে উপযোগ। তাহলে উপযোগ এই ধারণাটিকে আমরা যদি বিশ্লেষণ করি, এখান থেকে আমরা একটি বৈশিষ্ট্য পাই উপযোগের। সেই বৈশিষ্ট্য হচ্ছে মনস্তাত্ত্বিক। উপযোগ ধারণাটি আসলে পুরোপুরি একটি মানসিক ব্যাপার। তুমি কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যে উদাহরণটা বলেছি, তুমি একটি কেক খেয়েছো, এতে তোমার ক্ষুধা নিবারণ হয়েছে। তাহলে ক্ষুধা যে নিবারণ হয়েছে সেটা তুমি মানসিকভাবে বুঝতে পেরেছো যে আমার কেক খাওয়ার ফলে ক্ষুধা নিবারণ হয়েছে, তাহলে এটি একটি মানসিক ব্যাপার। অথবা এভাবেও বলা যায় যে খুব ক্ষুধার্ত একজন ব্যক্তির কাছে খাবারের প্রয়োজনীয়তা যতটুকু, কম ক্ষুধার্ত বা একেবারেই যার ক্ষুধা নেই তার কাছে খাবারের প্রয়োজনটি আসলে ততটুকু নয়। তাহলে সে দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি উপযোগ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। এরপরের যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে নৈতিকতা। উপযোগ নীতি নৈতিকতার সাথে উপযোগের কোনো মিল নেই। তা একটি উদাহরণ দিলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। একজন ধূমপায়ী ব্যক্তি, তিনি ধূমপান করার মাধ্যমে তা থেকে উপযোগ গ্রহণ করছে, কিন্তু একজন ধূমপায়ী ব্যক্তি ধূমপান করার সাথে সাথে কিন্তু তার শারীরিক ক্ষতি এবং সে পরিবেশের ক্ষতিও কিন্তু করছে। তাহলে এই ধূমপান করার ফলে কিন্তু সে ঠিকই উপযোগ গ্রহণ করছে, কিন্তু ধূমপান করাটিকে
পারি যে উপযোগের নৈতিকতা বা নীতি নৈতিকতার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। এরপরে যেটি হচ্ছে উপযোগ একটা নির্দিষ্ট সময় পর হ্রাস পেতে থাকে। যেমন তুমি যদি 5টি চকলেট ক্রয় করো, প্রথম চকলেট থেকে তুমি যে পরিমাণ উপযোগ পাবে, দ্বিতীয় চকলেট থেকে তুমি সেই পরিমাণ উপযোগ কিন্তু পাবে না। আবার তৃতীয়, চতুর্থ, পঞ্চম চকলেট থেকে তুমি আরো কম পরিমাণে উপযোগ পাবে। এ কারণে বলা হয় উপযোগ ক্রমশ হ্রাস পায়। আসলে ভোগ, একটা দ্রব্য ভোগ করার পরেই উপযোগের ধারণাটি আসলে সৃষ্টি হয়। তাহলে ভোগের সাথে উপযোগের একটি সম্পর্ক রয়েছে। উপযোগের ধারণাটি আমরা সংখ্যা অথবা অর্থের মাধ্যমে, উপযোগের ধারণাটি আমরা সংখ্যা অথবা অর্থের মাধ্যমে পরিমাপ করতে পারব। তাহলে আমরা উপযোগের সংজ্ঞা সম্পর্কে জানলাম, উপযোগের উদাহরণ সম্পর্কে জানলাম, এর সাথে সাথে উপযোগের ধারণাটি বিশ্লেষণ করলে আমরা আসলে উপযোগ থেকে কি কি পাই বা উপযোগের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আমাদের পরবর্তী যে টপিক আছে সেটিতে চলে যাব। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে মোট উপযোগ। টোটাল ইউটিলিটি। আচ্ছা, মোট উপযোগ ধারণাটি ব্যাখ্যা করার আগে আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে তারপর মোট উপযোগ সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি। মনে করো তুমি যে কোনো একটি পণ্য, হতে পারে সেটি চকলেট, হতে পারে সেটি যে কোনো ফ্রুটস, বা হতে পারে যে কোনো জিনিস, সেটি তুমি ক্রয় করেছো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা সূচি লিখেছি। সেটা হচ্ছে তোমরা হচ্ছে কোনো দ্রব্য কিনেছো, হতে পারে সেটা ধরো আমরা ধরে নিয়েছি আপেল কিনেছি। তুমি প্রথম আপেলটি ক্রয় করেছো, সেখান থেকে সেটি ভোগ করার পর তুমি 5 টাকা সমপরিমাণ উপযোগ গ্রহণ করতে পারবে। দ্বিতীয় আপেলটি থেকে তুমি 4 টাকা সমপরিমাণ উপযোগ গ্রহণ করতে পারবে। তৃতীয় আপেল থেকে তুমি 3 টাকা সমপরিমাণ উপযোগ গ্রহণ করতে পারবে। তাহলে দেখো এখানে দ্রব্য, এটা হচ্ছে আমাদের দ্রব্য। এই দ্রব্যের বিভিন্ন একক থেকে তুমি মোট যে পরিমাণ উপযোগ পেয়ে, মানে যে পরিমাণ উপযোগ গ্রহণ করছো, সেই সমষ্টিটাকে আমরা আসলে বলবো মোট উপযোগ। তাহলে আমরা বলতে পারি কি, দেখো যে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক হতে প্রাপ্ত, এই যে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। ঠিক আছে?
তাহলে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের, এখানে একটি দ্রব্যের যে বিভিন্ন একক গ্রহণ করা হয়েছে বা উপভোগ করা হয়েছে সেখান থেকে যে উপযোগগুলো পেয়েছি আমরা, সেই উপযোগের সমন্বিত বা সমষ্টিগত রূপকে আমরা বলবো মোট উপযোগ। অথবা আমরা এভাবেও বলতে পারি যে অভাব পূরণের জন্য ভোক্তা যখন কোনো দ্রব্য থেকে তৃপ্তি পায় তার সমষ্টিগত রূপকে বলা হয় মোট উপযোগ। দেখো আমরা এই ধারণাগুলোকে আসলে আমরা আমাদের মতো করে কিন্তু মানে সঠিক যদি আমরা উদাহরণগুলোকে বুঝি তাহলে আমরা আমাদের মতোই সংজ্ঞাগুলো লিখতে পারছি। এখানে আমাদের বই থেকে মুখস্থ করার কোনো প্রয়োজনই আসলে নেই। তাহলে অভাব পূরণের জন্যই তো আসলে একজন ভোক্তা যে কোনো পণ্য বা হচ্ছে সেবা ভোগ করে থাকে। তাহলে সেই দ্রব্য থেকে যে তৃপ্তি বা উপযোগটা আসলে পাচ্ছে তার সমন্বিত রূপকে আসলে আমরা বলবো হচ্ছে মোট উপযোগ। তো তোমরা যখন মোট উপযোগের ধারণাটি পরীক্ষার খাতায় ব্যাখ্যা করবে তখন তোমরা প্রথমে সংজ্ঞাটি দিয়ে এইরকম একটা সূচি অঙ্কন করে সূচি লিখে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবে। তো আমি এখানে জায়গার স্বল্পতার কারণে আমি এটা মুছে আমি তোমাদেরকে কিভাবে উদাহরণটা তোমরা বর্ণনা করবে সেই সম্পর্কে একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে সংজ্ঞা দিয়ে দিব, তারপরে হচ্ছে এই উদাহরণটা আমরা হচ্ছে লিখব। এরপরে এখান থেকে আমরা পাবো বা এখান থেকে আমরা যে মোট উপযোগ বের করার যে পদ্ধতি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, মোট উপযোগকে আমরা টোটাল ইউটিলিটি বা টিইউ সংক্ষেপে লিখে থাকি। এটা হচ্ছে সামেশন মানে হচ্ছে সমষ্টি বা যোগফল, আর এমইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ, যা সম্পর্কে একটু পরে তোমাদেরকে আমি বলবো। আচ্ছা, এই সূত্রটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে একটি দ্রব্যের যে বিভিন্ন এককগুলো সে সম্পর্কে বলা হয়েছে। এখন কতগুলো একক সেটা কিন্তু আমরা হচ্ছে এই অঙ্কের বা এই সূচির ক্ষেত্রে জানি এখানে 3টে একক, কিন্তু এর থেকে বেশি পরিমাণ এককও হতে পারে। এই কারণে আমরা এখানে n পর্যন্ত লিখলাম। তাহলে দেখো mu1 সমান হচ্ছে মানে প্রথম দ্রব্যের যে হচ্ছে উপযোগ সেটি 5 টাকা, আর দ্বিতীয়টি হচ্ছে 4 টাকা, তৃতীয়টি হচ্ছে 3 টাকা। তাহলে এখানে আমরা মোট উপযোগ পেলাম হচ্ছে 12 টাকা। এখানে আমরা লিখে দিতে পারি যে এখানে টিইউ মানে হচ্ছে মোট উপযোগ, mu1 মানে হচ্ছে প্রথম একক হতে প্রাপ্ত উপযোগ, তারপর mu2 মানে হচ্ছে দ্বিতীয় একক হতে প্রাপ্ত উপযোগ, আর mu3 মানে হচ্ছে তৃতীয় একক হতে প্রাপ্ত উপযোগ। আর এখানে সামেশন যেটা বললাম সেটা হচ্ছে তোমরা লিখতে পারো সামেশন ইজ ইকুয়ালস টু সমষ্টি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা আরো একটি ধারণা এনেছি, সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ, যার সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে এখানে দেখো প্রান্তিক উপযোগগুলোকে যখন আমরা একসাথে সমষ্টি করছি তখনই আসলে আমরা মোট উপযোগ পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি না যে প্রান্তিক উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। দেখো এখানে কিন্তু আমরা কোনো কিছুই আমি তোমাদেরকে কোনো কিছু মুখস্থ করতে বলছি না, শুধু ধারণাগুলো যদি তোমরা একটু ভালো মতো বোঝো তাহলে তোমরা নিজ থেকে এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে বর্ণনা করতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক। পুরনো ব্যাটারি দিটা যেটা লাগাই আছে না,
কি সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। আচ্ছা, কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করার ফলে কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করার ফলে ভোক্তা যে অতিরিক্ত উপযোগ পায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। ঠিক আছে, আমরা একটু পরে একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালো মতো এটা বুঝতে পারবে। কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করার জন্য ভোক্তা যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পায় কোনো দ্রব্য থেকে বা সেবা থেকে তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। অথবা ভোগ বৃদ্ধির সাথে সাথে কোনো দ্রব্যের অতিরিক্ত একক থেকে একজন ভোক্তা যে পরিমাণ তৃপ্তি বা যে পরিমাণ উপযোগ পায় তাকে আমরা বলবো হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আসো আমরা একটা উদাহরণ দিব এবং প্রান্তিক উপযোগটা আমরা আসলে কিভাবে বের করব। প্রান্তিক উপযোগ MU is equals to ডেল্টা টিউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। ডেল্টা মানে হচ্ছে কিন্তু পরিবর্তন। তাহলে এখানে ডেল্টা টিউ মানে হচ্ছে মোট উপযোগের পরিবর্তন। ডেল্টা শব্দটি হচ্ছে, ডেল্টা শব্দের অর্থটি হচ্ছে পরিবর্তন, আর ডেল্টা কিউ মানে হচ্ছে ভোগের পরিবর্তন। একটা উদাহরণ দিলেই তোমরা আরো স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। আচ্ছা, উদাহরণ হচ্ছে একজন ব্যক্তি 2টি আম ক্রয় করে 20 টাকা এবং 3টি আম ক্রয় করে 30 টাকা সমপরিমাণ উপযোগ গ্রহণ করব। তাহলে আমরা প্রান্তিক উপযোগ যদি বের করতে চাই, সেখানে দেখো আমাদের বের করতে হবে প্রথমে ডেল্টা টিইউ মানে মোট উপযোগের কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে 2টি আমের হচ্ছে উপযোগ হচ্ছে এখানে 20 টাকা আর 3টি আমের জন্য হচ্ছে 30 টাকা। তাহলে এইখানে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা যদি আমরা বের করে নেই, এখানে হচ্ছে 10 টাকা। আর ডেল্টা কিউ মানে ভোগের পরিবর্তন। প্রথমে সে করেছে 2টি মানে 2 একক আম আর পরবর্তীতে সে 3 একক আম। তাহলে 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং MU is equals to উপরে হবে 10 টাকা, নিচে হবে 1। তাহলে এখানে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে 10 টাকা সমান। তাহলে এভাবে তোমরা তোমাদের পরীক্ষায় সুন্দরভাবে বর্ণনা করে দেবে। এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি তোমাদেরকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। সেটি হচ্ছে আমরা সূচি তৈরি করব এবং সেই সূচি থেকে আমরা ক্রমণা সমান যে হচ্ছে প্রান্তিক উপযোগ বিধি আছে, দ্যাট মিনস হচ্ছে মার্জিনাল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, সেই সম্পর্কে আমরা হচ্ছে
আলোচনা করব। তো চলো আমরা সূচি তৈরি করে ফেলি। আচ্ছা, আমরা সূচি তৈরি করার জন্য ধরে নিলাম একজন ভোক্তা আপেল ক্রয় করেছে এবং সেখান থেকে সে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে একটা সম্পর্ক সেটা সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, ধরে নাও একজন ভোক্তা বেশ কয়েকটি একক পরিমাণ সে হচ্ছে আপেল ক্রয় করেছে। তাহলে প্রথম যে আপেলের পরিমাণ সেটা হচ্ছে, প্রথম যে উপযোগের পরিমাণ সেটা হচ্ছে 10 টাকা। অর্থাৎ প্রথম আপেলটি সে ক্রয় করে সে 10 টাকা ব্যয় করেছে বা 10 টাকা সমপরিমাণ সে উপযোগ পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় আপেলটি ক্রয় করার পর সে 8 টাকা সমপরিমাণ উপযোগ পেয়েছে। তৃতীয় আপেলটি ক্রয় করে সে 6 টাকা সমপরিমাণ পেয়েছে। চতুর্থটি পেয়েছে 4 টাকা, পঞ্চমটি পেয়েছে 2 টাকা, ষষ্ঠটি পেয়েছে 0, আর সপ্তমটি যদি সে ক্রয় করে থাকে তাহলে সে এখান থেকে কোনো ধরনের উপযোগ পাবে না, বরঞ্চ এখানে তার হচ্ছে এই জন্য এটি ঋণাত্মক একটি সংখ্যা। তো আমরা এখানে দেখো লেখা আছে মোট উপযোগ, তার মানে হচ্ছে প্রথম আপেলটি ক্রয় করার ফলে তো তার 10 টাকা ব্যয় হয়েছে, কিন্তু দ্বিতীয় আপেলটি ক্রয় করে আসলে সে মোট ব্যয় করেছে কিন্তু 18 টাকা। আর যখন তৃতীয় আপেলটি হচ্ছে তিনি ক্রয় করেছে তখন আসলে সে পাবে হচ্ছে 24 টাকা। আচ্ছা, তারপর চতুর্থ পরিমাণ আপেলটি ক্রয় করার ফলে সে পাবে হচ্ছে সেখান থেকে 28 টাকা সমপরিমাণ উপযোগ, আর পঞ্চমটি 30 টাকা, ষষ্ঠটি 30 টাকা, আর সপ্তমটি থেকে 28 টাকা। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো, প্রথম আপেলের উপযোগ ছিল 10 টাকা, দ্বিতীয় আপেলটি যখন সে ক্রয় করেছে তখন তার মোট ব্যয় বা মোট উপযোগ হবে হচ্ছে এই দুটোর সমান 18 টাকা। তৃতীয় আপেলের ক্ষেত্রে তার মোট ব্যয় বা মোট উপযোগ হবে 18 টাকা এবং 6 টাকা সমপরিমাণ, যোগফলের সমপরিমাণ। চতুর্থটিতে একইভাবে, পঞ্চম এবং ষষ্ঠটিতে এসে তার উপযোগ 0 হয়ে গিয়েছে, তখন তার হচ্ছে উপযোগ হবে 30 টাকা বা মোট ব্যয় হবে 30 টাকা সমান, এবং সপ্তমটিতে এসে ঋণাত্মক একটি সংখ্যা হয়ে গিয়েছে যার যা হবে 28 টাকা। এখন এখান থেকে আমরা যদি প্রান্তিক উপযোগ বের করি এই মোট উপযোগ থেকে, তাহলে আমরা দেখি, দেখো প্রথম আপেল থেকে হচ্ছে সে পাবে 10 টাকা সমপরিমাণ, আর দ্বিতীয় আপেলে পাবে হচ্ছে 18 টাকা এবং 10 টাকার যে ব্যবধান সেটা হচ্ছে 8 টাকা, আর তৃতীয় আপেলে হচ্ছে 24 টাকা থেকে 18 টাকার যে ব্যবধান 6 টাকা। চতুর্থ আপেলে হচ্ছে সে পাবে 4 টাকা সমপরিমাণ, এই যে 28 টাকা থেকে আমরা 24 টাকা বাদ দিয়ে নিলাম, আর হচ্ছে পঞ্চম আপেলে পাবে সে হচ্ছে 2 টাকা সমপরিমাণ, এখানে হচ্ছে সে পাবে 0, আর সপ্তমে পাবে হচ্ছে সে ঋণাত্মক সংখ্যা 2 এর সমপরিমাণ। তাহলে দেখো প্রান্তিক উপযোগ আমরা দেখতে পাচ্ছি প্রতি একক আপেলের ভোগের ফলে প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে ভোগ বৃদ্ধির সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। আচ্ছা, এখন আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম আপেল ভোগ করার ফলে একজন ভোক্তা 10 টাকা সমপরিমাণ উপযোগ পায় এবং তখন প্রান্তিক উপযোগও হচ্ছে 10 টাকা থাকে। দ্বিতীয় আপেল ভোগ করার ফলে মোট ব্যয় বা মোট উপযোগ হয় 18 টাকা এবং এখান থেকে প্রান্তিক উপযোগ পায় হচ্ছে 8 টাকা সমপরিমাণ। আমরা দেখতে পাচ্ছি একজন ভোক্তা এই যে বেশ কয়েকটি একক
আপেল ভোগ করার ফলে তার প্রান্তিক উপযোগ কিন্তু ক্রমশ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ক্রমশ হ্রাস, অর্থাৎ ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায় এবং একটা নির্দিষ্ট সময়ে সেটা শূন্য হয়ে যায় এবং ঋণাত্মক আকারও ধারণ করতে পারে। আচ্ছা, আমরা এই সূত্রটা ব্যবহার করে ক্রমহ্রাসমান যে হচ্ছে ক্রমহ্রাসমান যে বিধিটি আছে সেটি আমরা বর্ণনা করব। আসো আমরা দেখি। চিত্রের মাধ্যমে। তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে প্রান্তিক উপযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেটি কখন হয়? ভোগ বৃদ্ধি মানে ভোগ বাড়ার সাথে সাথে। তুমি একটি আপেল খাওয়ার পর যতটুকু পরিমাণ উপযোগ পাবে, তুমি যখন তোমার ভোগ বাড়িয়ে দিবে বা আপেল খাওয়ার পরিমাণ বা আপেল ক্রয় করার পরিমাণ বাড়িয়ে দিবে, তোমার প্রান্তিক উপযোগটি ক্রমশ কমতে থাকবে। আমরা কিন্তু এই চিত্রটি আঁকবো সেই যে একটু আগে আমি তোমাদের যে সূচিটি তৈরি করে দিয়েছি সেটার আলোকে। তো তোমরা যেহেতু আমার এখানে জায়গার স্বল্পতা, তোমরা হচ্ছে যখন চিত্রটি আঁকবে অবশ্যই সূচিটা সামনে রেখে তারপর হচ্ছে আঁকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ও এক্স অক্ষ আর ও ওয়াই অক্ষ। এখানে আমরা এই ও ওয়াই অক্ষ বরাবর আমরা প্রান্তিক উপযোগ বসাবো। প্রান্তিক উপযোগ ও দাম, যেটা আমরা টাকায় হিসাব করব। আর এখানে আমরা এই ও এক্স অক্ষ বরাবর আমরা আপেলের পরিমাণ বসাবো। আচ্ছা, আপেলের পরিমাণ ছিল 7টি, তাই না? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7টি পরিমাণ। আর এখানে প্রান্তিক উপযোগ ছিল আমাদের, তোমাদের মনে পড়ে কিনা জানি না, যে হচ্ছে 2, তারপর ছিল 4, তারপর ছিল 6, তারপর ছিল 8, তারপর ছিল 10, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা একটু খেয়াল করো, যখন তুমি হচ্ছে প্রথম আপেলটি হচ্ছে ভোগ করেছিলে বা ক্রয় করেছিলে, তখন 10 টাকা সমপরিমাণ উপযোগ তুমি পেয়েছিলে, ঠিক আছে? আর হচ্ছে যখন দ্বিতীয় আপেলটি হচ্ছে তুমি ভোগ করো বা ক্রয় করেছিলে, তখন তুমি পেয়েছিলে 8 টাকা সমপরিমাণ। যখন তৃতীয় আপেলটি, সেই সময় তুমি 3 টাকা সমপরিমাণ। চতুর্থ আপেলটি 4 টাকা সমপরিমাণ। পঞ্চম আপেলটি ছিল 2 টাকা সমপরিমাণ। ষষ্ঠ আপেলটির সময় ছিল 0। আর সপ্তম আপেল যেটি আমরা হচ্ছে করেছিলাম, তখন ছিল একটা নেগেটিভ ফিগার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো বেশ কয়েকটি পয়েন্ট পাচ্ছি। এই মানগুলো, সূচিতে যে মানগুলো আছে সেই মানগুলো পুট করার পরে আমরা বেশ কয়েকটি পয়েন্ট পাচ্ছি। এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা একটা রেখা পাচ্ছি যা ক্রমশ নিচের দিকে চলে যাচ্ছে। এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ রেখা, যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এখানে পয়েন্টগুলো যদি আমরা হচ্ছে ডিনোট করি, যে এটা হচ্ছে A1, B1, C1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে E1। আচ্ছা, এখানে আমরা
যদি হচ্ছে এককগুলোকে এভাবে ডিনোট করে দিই, তাহলে তোমরা দেখো এখানে A1, B1, C1, D1, E1 এই পয়েন্টগুলো আমরা যোগ করে দিয়ে একটা রেখা পেয়েছি, যেটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, যেটি নিচের দিকে ক্রমশ যেটি হ্রাস পাচ্ছে এবং নিচের দিকে ক্রমশ নামছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একজন ভোক্তা যখন হচ্ছে প্রথম একক আপেলটি ভোগ করে, তখন সে এই A1 পরিমাণ উপযোগ সে পায়। দ্বিতীয়টির ক্ষেত্রে সে পায় হচ্ছে B1, তৃতীয়টির ক্ষেত্রে সে পায় হচ্ছে C1, চতুর্থটির ক্ষেত্রে পায় D1, পঞ্চমটির ক্ষেত্রে পায় E1 এবং ষষ্ঠটির ক্ষেত্রে তো হচ্ছে কোনো উপযোগ নেই, আর সপ্তমটির ক্ষেত্রে তো উপযোগ হচ্ছে নেগেটিভ হচ্ছে ফিগার। তাহলে আমরা এখানে বলতে পারি E1 অর্থাৎ ক্রমশ আমরা যখন প্রথম আপেলটি থেকে যা উপযোগ পাচ্ছি তা কিন্তু আসলে ক্রমশ কি হচ্ছে, হ্রাস হচ্ছে। এই যে ক্রমশ হ্রাস হচ্ছে প্রান্তিক উপযোগের পরিমাণটি, এই কারণে একে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। আচ্ছা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু যদিও এটা A1 মনে হচ্ছে, আসলে কিন্তু এটা A1 না, এটা হচ্ছে A হচ্ছে আসলে এই যে দ্রব্যের এককগুলো A, B, C, D, E, F। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সর্বশেষ যে আমাদের টপিকটি, সেটি হচ্ছে এই বিধিটির কার্যকারিতা। এই বিধিটির কার্যকারিতা সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। এই বিধিটি বিধিটির অপরিবর্তনীয়তা বলে একটি বৈশিষ্ট্য আছে। তারপর এই বিধিটি সময় ব্যবধান সম্পর্কে একটি বিষয় নিয়ে আলোচনা করে। বিলাসজাত দ্রব্য অথবা শৌখিন দ্রব্যর ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে না। এই বিধিটি ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আমার আলোচনা। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা তোমাদের পড়াশোনা এই লাইভ রেকর্ডেড ভিডিওগুলো দেখে চালিয়ে যেতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, নিয়মিত পড়াশোনা করো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।